আসসালামু আলাইকুম। ফোর্থ ডাইমেনশনে সবাইকে স্বাগত। শুরুতেই সবাইকে ঈদ মোবারক। আল্লাহ যার ধ্বংস ফয়সালা করেন, ধ্বংসের আগে তার অপকর্ম এক্সপোজ করে দেন। ইতিহাস তার সাক্ষী। ইতিহাস একটু রিভিজিট করে আসুন। ফেরাউন, নমরুদ, হিটলার সহ সকল জালেমদের দিকে তাকান। জালেমদের পরিণতি কি হয়েছিল? সকল জালেমদের এক্সপোজ হওয়ার সময় এসে গেছে। সময়ের ব্যাপার মাত্র। তবে এটি কোনো সুখকর পরিস্থিতি হবে না। আমরা জুলুম ঠেকাতে ব্যর্থ হয়েছি। সেই ব্যর্থতার দায়ে কিছু ভোগান্তি আমাদেরকেও নিতে হবে। আজকে আন্তর্জাতিক বিষয়ের আলোকে আমাদের দেশীয় রাজনীতি নিয়েও কিছু কথা বলব। শুরু করছি ইরান থেকে। ইরান দুটি ফ্রন্টে লড়াই করে যাচ্ছে। প্রথমত সামরিক ফ্রন্ট, দ্বিতীয়ত অর্থনৈতিক ফ্রন্ট। সামরিক ফ্রন্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হজম করেও শির উঁচু করে মোকাবেলা করে যাচ্ছে ইরান। অন্যায়ের সাথে আপোষ না করার শপথ নিয়েছে তারা। এক অনৈতিক আরোপিত যুদ্ধের বিপরীতে প্রতিঘাতের ক্ষেত্রেও সে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। হাতের বদলে হাত, এই নীতিতে তারা অনুসরণ করে আসছে। অর্থাৎ প্রতিপক্ষ যতটুকু ক্ষতি করবে সম পরিমাণে তারাও প্রত্যাঘাত করবে। ইরান বলে আসছিল, আমাদের ইউটিলিটি স্থাপনায় হামলা করো না, করলে আমরাও তোমাদের ইউটিলিটি স্থাপনা ধ্বংস করে দেব। দুদিন আগে ইসরায়েল ইরানের গ্যাস প্লান্টে হামলা চালায়। তার জবাবে ইরান ইসরায়েল ও জিসিসি কান্ট্রিগুলিতে তাদের ইউটিলিটি স্থাপনায় হামলা চালায়। ইসরায়েলের একটি গ্যাস প্লান্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং প্রচুর ধোঁয়া উৎকীর্ণ ঘটে এবং আশেপাশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সৌদি আরবে ইরানের মিসাইলকে প্রতিহত করা হলেও সেই বিস্ফোরণের খণ্ডিত অংশের আঘাতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু কাতার গ্যাস প্লান্টের ক্ষয়ক্ষতি ব্যাপক। তাদের মতে সেটা মেরামত করতে 5 বছর সময় লাগবে। এরই মাঝে ইরান তার সক্ষমতার আরেক বিস্ফোরণ ঘটিয়েছে। ট্রাম্পের ঘুম হারাম নিশ্চিত করে বলতে পারি। গতকাল ইরান ভারত মহাসাগরে অবস্থিত দিয়াগো গার্সিয়ায় ব্রিটিশ ও মার্কিনদের যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ক্ষয়ক্ষতির কথা বলছেন? ইরান হয়তো সেটা চায়নি। চাইলে শুধু দুটো মিসাইল নিক্ষেপ করত না। আপনাদের মনে আছে কয়েকদিন আগে উত্তর কোরিয়া 10টি ব্যালিস্টিক মিসাইল জাপানকে লক্ষ্য করে উৎক্ষেপণ করেছিল। একটিও জাপানের ভূমিতে আঘাত করেনি, আশেপাশের সাগরে গিয়ে পড়েছে। এটা ছিল একটা ওয়ার্নিং।
অথবা সতর্ক বার্তা। ইরান এ পর্যন্ত যতগুলি মিসাইল ব্যবহার করেছে তাদের পাল্লা ছিল 2000 কিলোমিটারের মধ্যে, যার আওতায় ছিল জিসিসি কান্ট্রিগুলি এবং ইসরায়েল। কিন্তু গতকালের মিসাইল ছিল 4000 কিলোমিটার পাল্লার, যা ইউরোপের বড় বড় দেশগুলি এবং তাদের রাজধানী নিশানা করা সম্ভব। এবং আরো কি কি ধরনের মিসাইল ইরানের হাতে রয়েছে তা কেউ ধারণা করতে পারছে না। এটাই বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গডফাদারদের। শাহবাজ গিল সিএনএন এর বরাত দিয়ে বলেন, ইরানের অসংখ্য মিসাইল সিটি রয়েছে যেগুলির দৈর্ঘ্য 5 কিলোমিটার, প্রস্থ 2.5 কিলোমিটার এর কাছাকাছি। সেগুলো পাহাড়ের নিচে মাটি খনন করে তৈরি করা। ইসরায়েল, মার্কিন বাহিনী এগুলির পথে বোমা বর্ষণ করে হামলা চালাচ্ছে, মুখগুলি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, বহির্গমন অথবা নির্গমন। মূল জায়গায় আঘাত কমার ক্ষমতা তাদের নেই। যে পথগুলি বন্ধ হচ্ছে, অর্থাৎ সেই মিসাইল সিটিতে প্রবেশ মুখ অথবা নির্গমন মুখ, সেগুলিও 24-48 ঘন্টার মধ্যে ইরানিরা পুনরায় ওপেন করে নিচ্ছে। এটি ট্রাম্প, নেতানিয়াহু ও ইউরোপের জন্য আণবিক বিস্ফোরণের মতোই দুঃসংবাদ। এর আগে মার্কিন F-35 বিমান ইরানের আকাশে ইরানি আক্রমণের শিকার হয়, ক্ষতিগ্রস্ত হয়, যদিও সেটা ঘাঁটিতে ফিরে জরুরি অবতরণ করে। রাশিয়া ইরানকে গেল বছরের শেষ দিকে S-400 দিয়েছে, অথবা এই বছরের প্রথম দিকে দিয়েছে। এমন জটিল প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন ও প্রশিক্ষণ সময় সাপেক্ষ ব্যাপার। সহজেই অনুমেয় ইরান S-400 ব্যবহার করতে পারছে না। ইরান তাদের নিজস্ব প্রযুক্তির অস্ত্র দিয়ে F-35 আক্রমণ চালায়। এটাও মার্কিনীদের একটি বড় মাথা ব্যথার কারণ। এটা পুরাতন খবর দেই, আপনার জানেন নিরাপত্তার স্বার্থে আব্রাহাম লিঙ্কন নৌবহর ইরানের উপকূল থেকে 700 কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ট্রাম্প ন্যাটো সহ মিত্র দেশগুলোকে চাপ দিচ্ছে তাদের নৌবহর পাঠানোর জন্য। জেনে শুনে কি এমন টাটকা মরা মরতে চায়? হরমুজ প্রণালী চওড়া 30 থেকে 35 কিলোমিটার, আর জাহাজ চলাচলের উপযোগী মাত্র 2-3 কিলোমিটার। তেলবাহী জাহাজ ও যুদ্ধ জাহাজ যেতে হবে সারিবদ্ধভাবে, একটার পিছনে একটা। যদি তারা এই প্রণালী দিয়ে তেল সরবরাহ অব্যাহত রাখতে চায়, এই পরিস্থিতিতে সহজেই অনুমান করা যায় জাহাজগুলি হোক সামরিক হোক বেসামরিক ইরানিদের
টার্গেট হতে পারে সহজেই। আর এই যুদ্ধ ইসরায়েলের। নেতানিয়াহু বহুদিন ধরেই চেষ্টা করে আসছিল মার্কিনীদেরকে এই যুদ্ধে জড়ানোর জন্য। বিগত সরকারগুলো সেটা এড়িয়ে গেছে। ট্রাম্প সেই ফাঁদে পা দিয়েছে, হয়তোবা এপস্টেইন ফাইল থেকে বাঁচার জন্য। প্রথমবার ট্রাম্প যখন ক্ষমতায় আসে তখনই আমার মনে হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট হিসাবে এমন ব্যক্তি যে কিনা অস্থির মানসিকতা সম্পন্ন এবং অনেকে মনে করেন লম্পট প্রকৃতির, সে আমেরিকার মতো দেশের রাষ্ট্রপ্রধান কল্পনা করা যায় না। সে হতে পারে, সে হবে বিশ্বের জন্য এক হুমকি। গ্রে জোনের এডিটর ম্যাক্স ব্লুমেনথাল গ্রেটার ইসরায়েল সম্পর্কে 500 পৃষ্ঠার একটা বই লিখেছেন। তিনি এক সাক্ষাৎকারে বর্ণনা করেছেন কিভাবে ট্রাম্পকে এই যুদ্ধে ড্র্যাগ ইন করা হয়েছে। অবস্থা বেগতিক দেখে ট্রাম্প ন্যাটো ও জিসিসি কান্ট্রিগুলিকে ড্র্যাগ ইন করে আত্মরক্ষার চেষ্টা করছে। অর্থনৈতিক ফ্রন্টে ট্রাম্পের অবস্থা আরো কাহিল। ইউএস স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে 172 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় অয়েল কোম্পানিকে বিশ্ববাজারে তেল সরবরাহের জন্য চাপ দিচ্ছে। রাশিয়া তেলের উপরও নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে যেন তেলের বাজারে একটা স্থিতিশীলতা আসে। $100 আশেপাশে তেলের দাম স্থির হয়েছিল, কিন্তু ইরানি গ্যাস প্লান্টে ইসরায়েলি হামলা এবং পাল্টা হামলার প্রেক্ষিতে তেলের বাজারে আবারও আগুন। আজ তা $127। এর অর্থ হচ্ছে সর্বক্ষেত্রে মূল্য বৃদ্ধির সম্ভাবনা। ফলশ্রুতিতে ইরানের উপর থেকে তেল বিক্রি করার যে নিষেধাজ্ঞা ছিল তাও শিথিল করা হয়েছে, ট্রাম্প করেছে। কিন্তু ইরান বলেছে তাদের কাছে উদ্বৃত্ত তেল নেই। ইরানি তেল বাজারে এলে দরের পতন হতে পারত। ইরান ট্রাম্পকে সেই সুযোগ দেয়নি। সাহেবদের জন্য কঠিন পরিস্থিতি। যারা কখনো কষ্ট ভোগ করেনি তাদের জন্য এই পেইন অসহনীয়। এটাই ইরানের কৌশল। লেট দেম ফিল দ্য পেইন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে দ্বিপোলার বিশ্ব তৈরি হয়েছিল। 80-র দশকে তা ইউনিপোলারে পরিণত হয়। সব সময়ই সব পরাশক্তিগুলি শোষকের ভূমিকায় ছিল। নীতি নৈতিকতার বালাই ছিল না। নিয়ন্ত্রিত মিডিয়া দিয়ে সব বিশ্ব ভিলেনদের অন্ধকার দিকগুলো ঢেকে রাখা হয়েছিল। ট্রাম্পের মাধ্যমে তাদের নাঙ্গা চরিত্র প্রকাশিত হয়েছে। পরিস্থিতি ট্রাম্পের জন্য মঙ্গলজনক হবে না। হু উইল পে দ্য প্রাইস? অনলি ট্রাম্প? না, মার্কিন জনগণকে এর মূল্য দিতে হবে। কারণ কি?
কারণ তারা বছরের পর বছর এমন নেতাদের নির্বাচন করেছিল যারা বিশ্বব্যাপী জুলুম করেছে। কিছু মানবতাবাদী সেখানে ছিল বটে, কিন্তু বৃহত্তর অংশ তা অনুধাবন করতে পারেনি। তাদের বিবেকের দরজা ছিল বন্ধ, তাই তাদেরকে প্রায়শ্চিত্ত করতে হবে। এটাই পৃথিবীর ইতিহাস, এটাই বাস্তবতা। সত্য প্রকাশিত হবে, মিথ্যা দূরীভূত হবে। ফিলিস্তিনিদের এমনভাবে নির্বিচারে হত্যা করা হলো, তারা ঠেকাতে পারেনি তাদের সরকারকে। এটা তাদের অপরাধ। ইরাকে মিথ্যা অজুহাতে তছনছ করে দেওয়া হলো, তারা তা ঠেকাতে পারেনি। এটাই হলো তাদের অপরাধ। কত নিরীহ মানুষ, বৃদ্ধ, শিশু, মহিলা মারা গেছে। কত শিশু অপুষ্টিতে ভোগে অনাহারে মারা গেছে। ভাবতেই গা চমচম করে ওঠে। হে আমার দেশবাসী, ভাবুন আমরা কি করছি। জনাব মহসিন রশিদ সাহেব একটি সাক্ষাৎকার শুনছিলাম। মহসিন রশিদ সাহেবের সাক্ষাৎকার শুনছিলাম। তিনি বলছেন ডক্টর ইউনূস ও খলিলুর রহমান সম্ভাব্য চীন বার্মা সংঘাতে মার্কিন প্ল্যানের অংশীদারিত্বের পথ তৈরি করে গেছেন। বর্তমান সরকার সেই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়ে নতজানু পররাষ্ট্রনীতির ইঙ্গিত দিচ্ছেন। মনে রাখা দরকার, গোলামি করে সম্মান ও অস্তিত্ব কোনোটাই লাভ করা যায় না। স্মরণ করে দেখুন ইরাকের শেষ খলিফার কি পরিণতি হয়েছিল। হালাকু খানের হুমকির মুখে সে আত্মসমর্পণ করে। নৈতিক অবস্থান নিতে পারেনি। হালাকু তাকে বিনা রক্তপাতে হত্যার নির্দেশ দেন, তাই তাকে লাথি মেরে মেরে হত্যা করা হয়। তার বিপরীত দৃশ্য মিশরে। রাজনৈতিকভাবে বহুধা বিভক্ত মিশরের নেতা নৈতিক অবস্থান নিলেন, মোকাবেলা করার মনস্থ করলেন, জাতিকে ঐক্যের ডাক দিলেন এবং তিনি হালাকু খানের মসনদ তছনছ করে দিলেন। আজ মধ্যপ্রাচ্যের দেশগুলির দিকে তাকান। বছরের পর বছর মার্কিন সাম্রাজ্যের গোলামি করে কি পেয়েছে। মার্কিনেরা তাদের জমিতে ঘাঁটি গেড়েছে, সেই ঘাঁটির খরচ তারা বহন করে। অথচ এই ক্রিটিক্যাল মুহূর্তে নিরাপত্তা দিচ্ছে ইসরায়েলকে। নৈতিক অবস্থান নিলে কখনোই এমনটি ঘটতে পারত না। আমাদের সরকার কি এর থেকে শিক্ষা নিবেন? আল্লাহ হাফেজ।